আমি এক্ষুনি তোকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। ফুলকে এক প্রকার টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো আবেশ, কিন্তু পথিমধ্যে রেহানা বেগম আর মা বাবা সুলতানা বাধা হয়ে দাঁড়ালেন। ফুলের হাত ছেড়ে দাও আবেশ। না পপি, তুমি সরে যাও সামনে থেকে। ফুল আমার সাথে যাবে। পরিস্থিতি বেগতিক দিকে ফুল আকতি করে বলল। আমি তোমার সাথে যাব না আবেশ ভাই, ছেড়ে দাও আমায়। ফুলের মুখ থেকে উক্তি কথাটা শুনে আবেশ ফুলের হাত ছেড়ে দিয়ে তার গালে হাত রাখলো। তুই ভুল করছিস ফুল। এনারা শুধুমাত্র নিজেদের স্বার্থে তোকে বিসর্জন দেবে। তুই এনাদের ফাঁদে পা দিস না। আবেশের হাত খুব সন্তর্পণে সরিয়ে দিল ফুল। এনারা আমায় বিসর্জন দিয়ে শান্তি পেলে আমি বিসর্জন হতেও প্রস্তুত। আবেশ আর কি বলবে? মায়ের বিরুদ্ধে গিয়েও তো সে ফুলের হাত ধরতে চেয়েছিল, কিন্তু ফুল যেখানে নিজেই আত্মহতি দিতে চায় সেখানে সে বা ফুল কীভাবে বাঁচাবে? সব কথার ঊর্ধ্বে সে নিজেকে কিভাবে বাঁচাবে? সে যে ফুলকে ভালোবাসে। তুই আমার ফুপির কথাই ভাববি, আমার কথা ভাববি না? ফুল ছলছল নয়নে আবেশের চোখের দিকে তাকায়। সে আবেশের কথা ভাবেনি, কে বলেছে? সবচেয়ে বেশি আবেশের কথা ভেবেই সে এরকম সিদ্ধান্ত নিয়েছে। আবেশ পুনরায় ফুলের গালে হাত রাখলো। এই ফুল, দেখ আমার দিকে। তুই আমার কথাটা একবার ভাব। আবেশ আর কিছু বলার আগেই মা বাবা সুলতানা ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। আমাদের হাতে সময় নেই আবেশ, তুই যা এখান থেকে। আবেশ কোনো কিছু না ভেবেই মায়ের পা জড়িয়ে ধরল। মম, এমনটা করো না। আর কেউ না জানো, তুমি তো জানো আমি মেনে নিতে পারবো না এসব। এত বড় অন্যায় করো না আমার সাথে। ফুল অবাক চোখে আবেশের কান্না দেখলো। আবেশ তার জন্য কাঁদছে? তাহলে কি আবেশ তাকে ভালোবাসে? ভাবনাটা যেন তার গহীনে উথাল পাতাল ঝড় তুলল। ফুল কিছু বলতে যাবে তার আগেই রেহেনা বেগম তার হাত ধরে অন্যদিকে নিয়ে গেল। আমরা যা করছি আবেশের ভালোর জন্যই করছি, এতে সবচেয়ে বেশি আবেশেরই ভালো হবে। তাদের কথার মাঝেই মা বুয়া সুলতানা আবেশকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। তারা চলে যাবার পর ফুল মায়ের উদ্দেশ্যে বলল। আবেশ ভাইয়ের আকুতি দেখেও বুঝতে পারছো না যে সে আমায় ভালোবাসে? আমাকে ছাড়া এই সম্পত্তি পেয়ে তার কি এমন ভালো হবে? রেনা বেগম কিছু বলার আগেই মা বুয়া সুলতানা ফিরে এলেন। সে আবেশকে রুমে লক করে রেখে এসেছেন। আবেশ ভাই কোথায়? তাকে কোথায় রেখে এলে? মা বুয়া সুলতানা কাটকাট গলায় বললেন। তুই ওর কথা ভাবলে বিয়েটা করে নে ফুল। ভালোবাসার থেকেও সম্মান বড়। তুই এই বিয়েটা না করলে আমাদেরকে মান সম্মান খুইয়ে পথে বসতে হবে। আবেশের পড়াশোনাও শেষ হয়নি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে অন্তত একটা চাকরি বাকরি করে সংসার চালাতে পারতো। ওর তো সেই বয়সটাও হয়নি। ছেলেটা সবেমাত্র 22 বছর শেষ হলো। আবেশকে আমি অনেক আদর যত্ন বড় করেছি মা। বাইরের দুনিয়ার সম্পর্কে ওর কোনো ধারণাই নেই। এমত অবস্থায় অসহায় সম্বল হারিয়ে কিভাবে বাঁচবো আমরা? তার উপর উদ্যান তো আছে। তুই এই বিয়েটা করলে না করলেও ও আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে। মা বুয়া সুলতানার কথাগুলো বিষের ন্যায় ফুলের সম্পর্ক ছিটিয়ে পড়ল। আচ্ছা, কিন্তু শুধু নিজেদের কথাই ভাবলেন, কই ফুলের কথা তো একবারও ভাবলেন না। অবশ্য যেখানে স্বয়ং জন্মদাত্রী ফুলের কথা ভাবছে না, সেখানে মা বুয়া সুলতানার কতটুকুই বা ভাববে? ফুল নিজের চোখ জোড়া মুছে শান্ত গলায় বলল। চিন্তা করো না মামি, আমি ওই মনস্টারকে বিয়ে করে নেব, কিন্তু তার আগে আমি তার সাথে একবার কথা বলবো। ফুল রুম থেকে বের হয়ে দেওয়ালে ভার দিয়ে হাঁটতে লাগলো। ডান পায়ের তার ভীষণ ব্যথা, পা ফেলা মুশকিল। কিছুটা হাঁটার পর আবেশের চিৎকারে আওয়াজ ভেসে এলো। ফুল সেদিকে যেতে নিলেও মা বুয়া সুলতানা ডাকে থেমে যায়। দরজাটা খুলিস না, কিছুক্ষণ চিল্লাচিল্লি করার পর ও নিজে থেকেই শান্ত হয়ে যাবে। ফুল ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণ করে উদ্যানের রুমে দরজায় নক করলো, কিন্তু কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দরজা হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। খোলা অংশটুকু দিয়ে উকি দিতেই ফুল দেখলো উদ্যান খাটের শেষ প্রান্ত বসে আছে, হাতে একটা গ্লাস। গ্লাসের মধ্যে এক ধরনের সবুজ রাঙা তরল। আবারও অদ্ভুত ব্যাপার হলো, উদ্যানের দৃষ্টি তার দিকে স্থির। ফুল সাহস জুগিয়ে এতদূর পর্যন্ত চলে এসেছে, কিন্তু উদ্যানের এরূপ চাহনি দেখে তার সাহস যেন হাওয়ায় মিলিয়ে গেছে।
আমি তোকে বিয়ে করব শুধুমাত্র নিজের প্রয়োজনে, শুধুমাত্র তোকে কষ্ট দিতে। 18 বছর আমার টাকায় অনেক মৌজ মস্তি করেছিস, সেসবের হিসাব সুদে আসলে আদায় করে নেব। গলা চেপে ধরার কারণে ফুলের শ্বাসকষ্ট শুরু হলো। উপায়ান্তর না পেয়ে উদ্যানের হাতে নিজের নখ দাবিয়ে দিল, কিন্তু তাতে উদ্যানের মাঝে ভাবান্তর হলো না। কিছুক্ষণ পর উদ্যান নিজে থেকেই তাকে ছেড়ে দেয়। ফুলটা আর সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ে। উদ্যান উল্টো ঘুরে বেডের দিকে এগিয়ে যেতেই ফুল ভাঙা গলায় বলল, আবেশ ভাইকে তার পাওনা বুঝিয়ে দিলে তবেই আমি আপনাকে বিয়ে করবো, নয়তো করবো না। কথাটা শুনে উদ্যান তাচ্ছিল্যের স্বরে বলল, ওর পাওনা ওর বাপের কাছ থেকে বুঝে নিতে বল গিয়ে, আমাকে বলছিস কেন? মামাকে কোথায় পাবো? সে তো নিরুদ্দেশ হয়ে গেছেন। তাছাড়া সব সম্পত্তি আপনার একার নামে লিখে দিয়ে সে নিজেই তো অবিচার করেছেন। উদ্যান প্রতিউত্তরে কিছু না বলে বিছানায় বসে পড়ল। রাত থেকে অনবরত ড্রিঙ্কস করার কারণে তার মতো হাই টলারেন্স করতে পারা ব্যক্তিরও নেশাগ্রস্ত হয়ে পড়েছে। উদ্যান বেশ কয়েকবার মাথা ঝাঁকি নিজেকে স্বাভাবিক করে বলল, আমি তোকে বেশি সময় দিতে পারবো না, ম্যারেজ রেজিস্টার নিচে অপেক্ষা করছে। আপনি যদি বিয়ের পরেও আবেশ ভাইকে সবকিছু থেকে বঞ্চিত করেন তখন? উদ্যান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি সব কিছু 50% আবেশের নামে লিখে দিতে রাজি আছি, বিনিময়ে তুই আমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাবি। কথাটা শুনে ফুল চমকিত নয়নে উদ্যানের দিকে তাকায়। ফুল চোখ মুছে উঠে দাঁড়ায়, মাথা নেড়ে বলে, আগে আবেশ ভাইয়ের প্রাপ্য তাকে বুঝিয়ে দেবেন, তারপরেই আমি বিয়ের পেপারে সাইন করব। ওকে, ডিল কনফার্মড। মা বাবা সুলতান আর রেহেনা বেগম দরজার সামনেই দাঁড়িয়েছিলেন। উদ্যানের কথায় তারা হতবাক হয়ে গেলেন। উদ্যান তাদের দিকে তাকিয়ে বলল, তাড়াতাড়ি ওকে নিয়ে গিয়ে রেডি করুন, আমি ওয়েট করছি ওর জন্য। উদ্যানের এরূপ মন্তব্যে বাকি তিনজনের শরীর ঘৃণায় বিষিয়ে উঠল। উদ্যান অবশ্য বুঝতে পারল সে ভুলভাল কিছু বলতে ফেলেছে। সে আসলে বলতে চেয়েছিল ম্যারেজ রেজিস্টার বিয়ে পড়ানোর জন্য ওয়েট করছে। মাহবুবা সুলতানা কিছু বলার আগে ফুল নিজেই রুম থেকে বেরিয়ে যায়। তার পিছু পিছু মাহবুবা সুলতানা আর রেহেনা বেগমও চলে গেলেন। তারা চলে যেতেই উদ্যান এলোমেলো পায়ে ওয়াশরুমে চলে যায়। এই মুহূর্তে শাওয়ার নেওয়াটা বাঞ্ছনীয়। বিকেল 3টা, ফুল গায়ে বিয়ের বেনারসি জড়ানো, আর কোনো সাজসজ্জা নেই। পাশে উদ্যান দায়সারাভাবে বসে আছে, গায়ে আশরাঙা ডেনিম প্যান্ট শার্ট। লিভিং রুমে বসে তাদের বিয়ে পড়ানো হচ্ছে। বিয়ে পড়ানোর ঠিক আগ মুহূর্তে উদ্যান দুটো শোরুম সহ বাড়ির অর্ধেকটা আবেশের নামে উইল করে দিয়েছে। আর এই কাজে মাহবুবা সুলতানা অবাক বনে যায়। সে ভাবতেও পারেনি যে সত্যি সত্যি উদ্যান এরকম কিছু করবে। আবেশ আর উদ্যানের মাঝে রক্তের কোনো সম্পর্ক নেই। আবেশ হচ্ছে মাহবুবা সুলতানের আগের ঘরের ছেলে। সেই হিসাবে উদ্যানের বাবা দাদার সম্পত্তির উপর আবেশের কোনো অধিকার নেই। আবেশকে যে খানজাদা সারনেমটা দেওয়া হয়েছিল সেটাই তো অনেক ছিল। ফুল কবির বলতে যাবে ঠিক আগ মুহূর্তে আবেশের চিৎকার ভেসে আসে। ছেলেটা পাগলের মতো চিৎকার করছে, আর সেই চিৎকার শুনে মাহবুবা সুলতানের সাথে ফুলও কেঁদে ওঠে। আবেশের চিৎকারে চারপাশটা ভারী হয়ে উঠল। ফুল তুই এমনটা করিস না, আমি তোকে ভালোবাসি। তুই অন্য কাউকে কবির বলতে পারিস না। আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাবো, তোকে অনেক ভালো রাখবো। দরজাটা খুলে দে লক্ষ্মীটি। ফুলের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। এর মাঝে হুট করে টেবিলের উপরে থাকা কয়েকটা পেপার হাতে নিল উদ্যান। কালপক্ষে না করে ছিঁড়ে ফেলতেই উদ্যত হতেই মাহবুবা সুলতানা থামিয়ে দিলেন। উদ্যান জ্বলন্ত চোখে মাহবুবা সুলতানের দিকে তাকাতেই মাহবুবা সুলতানা ফুলের উদ্দেশ্যে বললেন, কবুল বলছিস না কেন? ফুল অশ্রুসিক্ত নয়নে একবার মামির দিকে তাকালো, তারপর রেহেনা বেগমের পানে দৃষ্টি নিক্ষেপ করে বুক ভরে শ্বাস নিল। নিজেকে ধাতস্থ করে উচ্চারণ করলো, কবুল। কাজী সাহেব দ্বিতীয়বারের মতো বললেন, তেহজিব উদ্যান খানজাদাকে স্বামী হিসাবে স্বীকার করিয়া থাকিলে বলুন কবুল। কবুল। কাজী সাহেব শেষবারের মতো একই কথা বললেন। ফুল এবারও শান্ত কণ্ঠ কবুল বলে ফেলল। তারপর রেজিস্ট্রি পেপারেও কম্পিত হস্তে সাইন করে স্বেচ্ছায় উদ্যানের অধীনস্থ হয়ে গেল। কাজী সাহেব এবার উদ্যানের উদ্দেশ্যে বললেন, পিমরোজ আমৃত ফুলকে আনুমানিক 18 কোটি টাকা মূল্যের সম্পত্তি প্রদান করিয়া স্ত্রী হিসাবে গ্রহণ করিয়া থাকিলে বলুন কবুল। উক্ত বাক্যটি শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। তার মানে উদ্যান এই বাড়ির অর্ধেকটা আর বাকি সবকিছু মোহরানা হিসাবে
ফুলের নামে দিয়েছে, আবেশের নামে দেয়নি। ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ হয়ে গেল। এর মাঝে উদ্যান গম্ভীর কণ্ঠে বলে উঠল, ফুলের ভাবনার ছেদ পড়লেই ফুল বলে উঠল, আমি বলেছিলাম আবেশ ভাইকে তার প্রাপ্য বুঝিয়ে দিতে, আপনি তাকে না দিয়ে আমাকে কেন দিলেন? বিয়ের রেজিস্ট্রি পেপারে সাইন করতে করতে উদ্যান বলল, ওর অধিকার না থাকা সত্ত্বেও আমি ওর নামেই দেবো বলেছিলাম, কিন্তু ম্যারেজ রেজিস্টার বললেন বিয়ের রীতি অনুযায়ী তোকে মোহরানা দিতে হবে। মোহরানা না দিলে নাকি বিয়ে হয় না, তাই আমি আবেশকে না দিয়ে মোহরানা রূপে এসব তোকে দিয়েছি। উদ্যানের কথার মানে ভুল বুঝতে পারল না। উদ্যান বারবার আবেশকে বিয়ে তুচ্ছ করে কেন বলে, আর অধিকার নেই মানে কি? মাহুয়া সুলতানে কিছু বলতে গেলে রেহানা বেগমের দ্বারা বাধাগ্রস্ত হলেন। ফুলের নামে দিয়েছি, এটাই অনেক, বেশি বাড়াবাড়ি করতে যেও না। রেহানা বেগম কথাটা মাহুয়া সুলতানের কাছে ভালো লাগলো না। ফুলের নামে দিয়ে আমাদের ভালো কি করলো? ফুলকে তো উদ্যান বিয়ে করে নিয়েছে, ঘুরে ফিরে তো সব ওরই থেকে গেল। রেহানা বেগম চমকে উঠলেন। তুমি একটু বেশি আশা করে ফেলেছো না ভাবি? ভাইয়ার বউ হিসেবে তুমি অলরেডি চট্টগ্রামে থাকা জমির অংশীদার হয়ে গেছো। সেখান থেকে তো মাসে মাসে বেশ ভালো অঙ্কের টাকাই ভাড়া হিসেবে পাও। তার উপর উদ্যান এত বছর যাবৎ পারিবারিক ব্যবসার বিষয়েও নাক গলায়নি, ভবিষ্যতেও গলাবে বলে মনে হয় না। আমি তোমাদের জন্য আমার মেয়ের এত বড় সর্বনাশ মেনে নিলাম, আর তুমি এইটুকু মেনে নিতে পারছো না? মাহুয়া সুলতানা চুপ হয়ে গেলেন। তবে শেষের কথাটুকুর সাথে সে একমত হতে পারলেন না। শুধুমাত্র তার আর আবেশের স্বার্থে রেহানা বেগম মেয়েকে বিসর্জন দেওয়ার মহিলা নন। এর পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে, কিন্তু সেই কি কারণ? বিয়ে হয়ে যেতে উদ্যান বসা থেকে উঠে দাঁড়ালো। ম্যানেজার আঙ্কেল, আপনি ব্যবসা সংক্রান্ত সবকিছু দেখে শুনে রাখবেন। আমি আবার কবে নাগাদ আসবো বলতে পারছি না। উদ্যান এবার ফুলের উদ্দেশ্যে বলল। যাওয়া যাক এবার। ফুলের একভাবে বসে রইল। উদ্যান শার্টের পকেটে হাত দিয়ে একটা সিগারেট আর লাইটার বের করলো। সিগারেটের শেষ প্রান্তে আগুন জ্বলিয়ে ঠোঁটে চেপে ধরে দিল এক টান। ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে আশেপাশে থাকা সবার দিকে একবার চোখ বুলিয়ে আচমকা ফুলের হাত চেপে ধরলো। ফুল কিছু বুঝে ওঠার আগে উদ্যান তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো। বাবা সুলতানা, রেহানা বেগম সবাই উপস্থিত। সবাই নিশ্চুপ থেকে পুরো ঘটনাটা অবলোকন করলেন। এছাড়া আর কী বা করবেন? মেয়েকে যে নিজেদের স্বার্থে এক প্রকার মেরে ফেলেছেন। ফুলকে নিয়ে উদ্যান দৃষ্টি সীমানার বাইরে যাওয়া মাত্রই মাহবুব সুলতানা চলে গেলেন আবেশের কাছে। দরজা খুলে দিতে আবেশ রুম থেকে বেরিয়ে আসে। ফুল কোথায়? হ্যাঁ, আমার ফুল? মাহবুব সুলতানা ছেলেকে বুকে টেনে নিলেন। কথাটা শুনে আবেশের পা জোড়া আশার হয়ে এলো। দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। এটা তোমরা ঠিক করে না। আমি তোমাদেরকে কখনো ক্ষমা করবো না মম। তুমি আর কি অধিকার কেড়ে নেবে? হ্যাঁ, আমি নিজেই আজকের পর থেকে তোমাকে আর মম বলে ডাকবো না। কথাটা বলে আবেশ নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এদিকে উদ্যান সিগারেট ফুঁকছে আর ড্রাইভ করছে। সিগারেটের গন্ধে ফুলের দম আটকে আসছে। উইন্ডো খুলে দিন প্লিজ। উদ্যান যেন শুনলই না। ফুলের সহ্য শক্তি ফুরিয়ে এলো। অনুনয়ের সুরে উদ্যানের সামনে হাজির করে বলল, দয়া করে উইন্ডো খুলে দিন, নয়তো এসব খাওয়া বন্ধ করুন। উদ্যান এবার জোরে বের করলো। ফুল শাল সামলাতে না পেরে উইন্ডোর সাথে ধাক্কা খেতে নিলে উদ্যান ফুলের হাত চেপে ধরে নিজের দিকে টেনে নেয়। ফুলকে চমকে দিয়ে সিগারেটের পুরো ধোঁয়াটা তার মুখের ওপর ছুড়ল উদ্যান। ফুল এবার গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। আমি তোর কি হই? উদ্যানের ঠান্ডা গলার প্রশ্নে ফুলের গায়ে কাটা দিল। অক্সিজেনের সংকটে ঠোঁটজোড়া আপনা আপনি ফাঁক হয়ে এলো। বাধ্য হয়ে নিকোটিনের যুক্ত ধোঁয়াগুলো নিঃশ্বাসের সাথে টেনে নিল। ইউ ব্লাডি মিস্টেক, আই অ্যাম ইয়োর মাস্টার। ভুলে যাস না, তোর এই কর্কশ কণ্ঠস্বর আমি সবচেয়ে অপছন্দ করি, তাই কোনো কিছু বলার আগে 100 বার ভেবে বলবি। কথাগুলো বলার সময় উদ্যানের চোখ জোড়া অত্যন্ত তীক্ষ্ণ ও কঠোর দেখাচ্ছিল। তার এইরূপ দেখে ভীতগ্রস্ত ফুল শ্বাস নিতেও যেন ভুলে গেল। পেছন থেকে হর্নের আওয়াজ ভেসে আসতে উদ্যান এক ঝটকায় ফুলকে ঠেলে সরিয়ে দিল। তারপর হাই স্পিডে গাড়ি স্টার্ট দিল। বিকালের শেষ ভাগে সূর্যের আলো ম্লান হয়ে এলো। কান্নাকাটি করার কারণে ফুলের চোখ জোড়া লেগে এসেছিল। মুখের ওপর পানি ঝাপটা পড়তেই সে ধরপড়ি উঠে বসলো। বাইরে বেরিয়ে আয়। অবাক চোখে তাকিয়ে দেখলো উদ্যান গাড়ির দরজা খুলে তার দিকেই তাকিয়ে আছে। ফুল ধীর পায়ে বাইরে বের হলো। আশেপাশে তাকিয়ে দেখলো তার একটা শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে। ফলো মি। বলে উদ্যান হাঁটা ধরলো।
ফুলও উদ্যানের কথা মতো তাকে অনুসরণ করতে লাগলো। কিছুটা হাঁটার পর উদ্যান একটা কাপড়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। গম্ভীর কণ্ঠে দোকানদারকে ডেকে বলে, আপনাদের দোকানের সবচেয়ে লো কোয়ালিটির কাপড়গুলো প্যাক করে দিন। উদ্যানের কথার ধরন শুনে দোকানদার আহা মুখের মুখে তাকিয়ে রইল। উদ্যানের মতো দেখতে শুনতে স্মার্ট পার্সোনালিটির ব্যক্তি কিনা লো কোয়ালিটির ড্রেস চাইছে। এদিকে ফুলও বেকুবের মতো উদ্যানের দিকে তাকিয়ে আছে। কি হলো, শোনেননি? উদ্যানের ধমকে দোকানদার একটা ঢোক গিলে বলল, স্যার, আপনাকে মেয়েদের ড্রেস দেখাবো নাকি ছেলেদের ড্রেস? দেখ। গহিনে অজানা আশঙ্কা সারা শরীরে কাঁপন ধরিয়ে দিল। উদ্যান তো একের পর এক সিগারেট শেষ করতে ব্যস্ত। জানালা বন্ধ থাকায় বিষাক্ত ধোঁয়াগুলো পুরো গাড়িকে গ্রাস করতে থাকলো। ফুল এবার উদ্যানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। খুব মন পড়েছে আবেশের কথা। আচ্ছা, আবেশ কি এখনো পাগলামি করছে? তার নাম ধরে কান্নাকাটি করছে? আবেশের কথা ফুলের মনে পড়লেও মায়ের কথা মনে পড়ছে না, একদমই পড়ছে না। অভিমানী সুরে নিজেকে এই বলে সান্ত্বনা দিল ফুল। ফুল আর অভিযোগ করবে না কারোর নামে, জানতেও চাইবে না কোন ভুলে তাকে বলি দেওয়া হলো। সে মেনে নেবে নিজের ভাগ্যকে। বা আপনার মাঝে গাড়ির স্পিড কমে এলো। ফুল জানলা দিয়ে তাকিয়ে দেখলো বেশ বড়সড় একটা পার্কিং এরিয়া। ডজন খানেক গাড়ি আর বাইক লাইন দিয়ে সাজানো। রাতের নিকশ কালো আধারের মাঝেও জায়গাটা আলোয় ফকফকা। গাড়ির ডোকলো খাওয়ার আওয়াজে ফুলের ধ্যান ভাঙলো। পাশ ফিরে দেখলো উদ্যান হনহনিয়ে চলে যাচ্ছে। ভাবনা চিন্তা সাইডে রেখে ফুল তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল। উদ্যানের সাথে তাল মেলাতে গিয়ে তার হিমশিম খেতে হচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর ফুল লক্ষ্য করলো আশেপাশে অনেক মানুষ। সাধারণ মানুষ নয়, কালো পোশাক পরিহিত অস্ত্রধারী লোক। এতগুলো গার্ড দেখে ফুল কিছুটা বেখেয়ালি হয়ে পড়ল। বেখেয়ালি হয়ে হাঁটার এক পর্যায়ে পথে পড়ে থাকা এক টুকরো ইটের টুকরোই হোঁচট খেয়ে পড়ে যায় ফুল। সিমেন্টের তৈরি পাকা রাস্তা হওয়াতে ফুলের হাঁটু ছিলে গেছে। ব্যথায় কোকিয়ে উঠে আশেপাশে তাকাতে দেখলো উদ্যান অনেকটা দূরে চলে গেছে। হাঁটুর ব্যথা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করে ফুল উদ্যানের পিছু পিছু দৌড় লাগালো। হাঁপানোর আওয়াজ কানে আসতে উদ্যান ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। ফুল তো হাত দিয়ে হাঁটু চেপে ধরে হাঁপিয়েই চলছে। উদ্যান একটা বিরক্তির শ্বাস ফেলে দরজার পাসওয়ার্ড এন্টার করলো। দরজা খোলার আওয়াজে ফুল মুখ তুলে বাইরের দিকে তাকাতেই থমকে গেল। বাড়িটা দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি। মেন ফটকে একটা বড়সড় শুকনো পাথরের গায়ে খোদাই করে লেখা সোলার। দরজাটা 30 সেকেন্ডের মাথায় বন্ধ হয়ে যাবে। পুরোটা রাত বাইরে দাঁড়িয়ে থাকতে না চাইলে ভেতরে আয়। পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করে খুব একটা লাভ হবে না। এখান থেকে 5 কিলোমিটার পর্যন্ত গার্ডস আছে, প্লাস আমরা শহর থেকে 100 কিলোমিটার দূরে আছি। উদ্যানের কথাটা শুনে ফুল এতটা শুকনো ঢোক গিল। দরজা বন্ধ হয়ে যাবার ঠিক আগ মুহূর্ত ফুল এক ছোটে ভেতরে ঢুকে গেল। উদ্যান আর ফুল আরও কিছুটা দূরে যেতেই কয়েকজন গার্ড এগিয়ে এসে উদ্যানের সামনে মাথা নিচু করে কর্নিশ করলো। উদ্যান সেদিকে বিশেষ পাত্তা দিল না। বাড়ির দরজায় কলিং বেল প্রেস করতেই দুজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। সাথে সাথে উদ্যান ভেতরে চলে গেল। এদিকে বাড়ির ভেতরে দৃশ্য দেখে ফুল মাথা ঘুরে পড়ে যাবার উপক্রম। পুরো বাড়ি সবুজ রঙে মোড়া। বাইরেটা অন্ধকারের কারণে পুরোপুরিভাবে দৃষ্টিগোচর না হলেও ভেতরে সবকিছু চকচক করছে। উদ্যান সভাতে গায়ে দেওয়া মাত্রই দুজন যুবক এসে তার পাশে বসলো। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, পাশে দাঁড়িয়ে থাকা একজন সার্ভেন্ট যেতে উদ্যত হতে উদ্যান উচ্চস্বরে ডেকে উঠল,
উদ্যানে ডাকে ফুলের বুক কেঁপে উঠল। খুঁড়িয়ে খুঁড়িয়ে উদ্যানের সামনে এসে দাঁড়ায়। এদিকে ফুলকে দেখে উদ্যানের পাশে থাকা দুইজন যুবক ভ্রু কুঁচকে উদ্যানের দিকে তাকালো। এই মেয়েটা আবার কে? উদ্যান স্বভাববশত জিভের আগ্রাহ্য গালের ভেতরকার অংশ ঠেকিয়ে বলল, মেট হার, শি ইজ মাই পার্সোনাল মেট। উদ্যানের কথা শুনে দুজনেই চমকে গেল। একজন বিড়বিড় করে বলল, পার্সোনাল আরেকজন তো একই টোনে বলল। মেট? তাদের থেকে বেশি অবাক হলো ফুল। উদ্যান তাকে কাজের লোক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছে। এবার দুজনের মাঝ থেকে একজন উঠে এসে ফুলের সামনে দাঁড়ালো। হাই, আমি লোহান, আর তুমি? উদ্যান চেঁচিয়ে উঠল, এই, তোকে পরিচিত হতে কে বলেছে? ওকে কিচেন দেখিয়ে দিতে বল। আই নিড আইস টি, কুইক। নোহান খানিকটা বিরক্তি মিশিয়ে বলল, সবসময় চেঁচাবি না। তোর পার্সোনাল মেট বলে কি আমাদেরকে চিনতে হবে না? 5 মিনিট আগে আমরা পরিচিত হইনি। উদ্যান কিছু বলতে যাবে তার আগে অপরজন বলে উঠল। মেলোকে হঠাৎ পাঠিয়ে দিলি কেন? উদ্যান উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়। গটগট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ফুল সেদিকে তাকিয়েছিল। নোয়াজ তার সামনে হাত নেড়ে বলল। এই যে শুনছো? ফুল এবার নোহানের দিকে তাকিয়ে বলল, আমার নাম ফুল। নোহান কিছু বলার আগেই পেছন থেকে একজন বলে উঠল। ইউ মিন ফুল? ফুল ঘাবড়ে গিয়ে পেছনে তাকিয়ে দেখতে পেল অন্য আরেকজন যুবক দেখতে পেল। সোফায় বসে থাকা যুবকটা বলে উঠল, সিরিয়াসলি? ফুল কারো নাম হয়? ফুল বেশ কনফিউজড হয়ে গেছে। এরই মাঝে লুহান বলে ওঠে, এই যে ফুল, যাও আগে মাস্টারের জন্য আইসেট বানিয়ে নিয়ে গিয়ে তাকে কুল করো। তারপর না হয় আমরা পরিচিত হয়ে নেব। যেহেতু তোমাকে বাড়িতে তুলেছে, তার মানে তুমি সাধারণ কেউ হতে পারো না। লুহান এবার একজন সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল, ওকে কিচেনে নিয়ে যাও। ফুল চা বানাচ্ছে আর ভাবছে এটা এসে কোথায় এসে পড়লো। তার ভাবনার মাঝে কেউ একজন বলে ওঠে, আজকের ডিনারের মেনু নোট করো। আচমকা মেয়েলি কণ্ঠ শুনে ফুল কিছুটা ভরকে যায়। চুলার আঁচ কমিয়ে দিয়ে মেয়েটির দিকে তাকাতেই মেয়েটি বিস্ময়ের চোখে ফুলের দিকে তাকায়। এই মেয়ে, কে তুমি? ফুল নরম গলায় বলে, আমার নাম ফুল। ফুল? ফুল কিছুটা তেতে উঠল। এবার এই মানুষগুলো এরকম কেন? আর এদের সাথে উদ্যানের সম্পর্কটা ভাই কি? No, my name is Fool. Fool means flower, not fool. সামনে দাঁড়ানো মেয়েটি কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে থেকে বলল, হোয়াট এভার। তোমাকে নতুন রাখা হয়েছে? কে রেখেছে তোমাকে? আমাকে কেন বললো না? ফুল মেয়েটি থেকে চোখ সরিয়ে কাজে মন দিল। চা নিয়ে যেতে দেরি হলে মনস্টারটা আবার অ্যাটাক করবে। এদিকে ফুলের থেকে উত্তর না পেয়ে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা চটে গেল। হাউ ডেয়ার ইউ! আমার কথা এড়িয়ে যাওয়ার সাহস পেলে কোথায়? মেয়েটির ধমকে ফুল কেঁপে ওঠে। সব কাজ রেখে মেয়েটির দিকে মনোযোগ দিল। সরি, আসলে চা নিয়ে যেতে দেরি হলে মাস্টার আমায় পানিশ করবে। মাস্টার? কে তোমার মাস্টার? ফুল একটা শুকনো ঢোক গিলে বলল, উদ্যান মাস্টার। মেয়েটির চোখ বড় বড় হয়ে গেল। উদ্যানকে? এই 1 মিনিট, তুমি তেহুর কথা বলছো? হ্যাঁ, তার কথাই বলছি। সেই আমাকে এখানে এনেছেন। আনবিলিভেবল। যাই হোক, তোমাকে কিসের জন্য এনেছে? তাদের কথার মাঝে ড্রয়িং রুম থেকে একজন যুবক কিচেনের দরজার সামনে এসে দাঁড়ায়। আই থিঙ্ক স্পেশাল কেউ হিসাবে এনেছে। মেয়েটির চোখে মুখে ফুটে ওঠা বিস্ময় আর বিধ্বস্ত হল। এদিকে ফুলের চা বানানো কমপ্লিট। মেয়েটি ফুলের দিকে তাকিয়ে এবার হাসি মুখে বলল, যেহেতু তুমি এখন থেকে এখানেই কাজ করবে, সেহেতু পরিচয় হয়ে নি। আমার নাম অনিলা, তোমার অনি স্যারের ওয়াইফ। অনি নামটা শুনে ফুল অবাক চোখে তাকায়। তাকে অবাক হতে দেখে দরজার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি বলে, তখন ড্রয়িং রুমে যে দুজন বসেছিলাম তাদের মধ্যে একজন লোহার আর আরেকজন অনি ছিল, আর আমি হচ্ছি সোহম। ফুল এবার সরু চোখে তাদের দুজনের দিকে তাকায়। অনিলা নামের মেয়েটির গায়ের রং শ্যামলা। চেহারার গঠন দেখে বাঙালি মনে হচ্ছে না। চুলগুলো একটু কোকড়ার বাদামি রঙের। পরনে ব্রাউন রাঙা কার্ডিগান আর ব্লু রঙা জিন্স। সোহম নামে ছেলেটির বাঙালি মনে হচ্ছে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পরনের হলুদ টি শার্ট আর 3 কোয়ার্টার প্যান্ট। ফুল জোরপূর্বক হেসে বলল,
মাস্টারের রুমটা কোন দিকে? সোম অনিলার উদ্দেশ্যে বলল। আমি ওকে তেহুর রুম দেখিয়ে দিছি। তুমি সেফকে ডিনারের মেনু বুঝিয়ে দিও। আর হ্যাঁ, সবার জন্য পপকর্ন আর কফি বানাতে বলো। আজকে কিন্তু সবাই মিলে মুভি দেখব। আচ্ছা। সোম এবার ফুলের উদ্দেশ্যে বলল। তুমি বিউটিফুল, যাওয়া যাক। বিউটিফুল নামটা শুনে ফুল থতমত খেয়ে গেল, তবুও বিনা বাক্যে সোমকে অনুসরণ করতে লাগলো। সিঁড়ি বেয়ে দোতলায় আসতেই ফুলের চোখ জুড়ে বিস্ময় নেমে গেল। পুরো দোতলাটা যেন একটা গোলক ধাঁধা মনে হচ্ছে। এত বড় হলওয়ে এসে আগে দেখেনি। খানজাদা নিবাসের চেয়ে কয়েক গুণ বড় হলওয়ে। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহম ডেকে উঠল। হারিয়ে যেও না, কেয়ারফুল। ফুল এবার হাতে থাকা ট্রেটে শব্দ করে চেপে ধরল। এই সোহম যে তাকে টিচ করছে সে ভালোই বুঝতে পারছে। হাঁটতে হাঁটতে তার একটা দরজার সামনে এসে থামলো। দরজার পাশে লাগানো কলিং বেল একবার প্রেস করলো সোহম। ফুলের উদ্দেশ্যে বলল। একটা কথা জিজ্ঞেস করব? ফুল গায়ে থাকা ওড়নাটা ঠিকঠাক করে মাথা নিচু করে বলল। হ্যাঁ বলুন। তে আমার কথা তোমাকে বলেছে? এহেন প্রশ্নের অর্থ বুঝে উঠতে পারল না ফুল। তার তাকানো দেখে সোম ঠোঁট কামড়ে হাসলো। ফুলের মুখ বারবার ঝুঁকে বলে উঠল। অ্যাকচুয়ালি আমি ওকে বলেছিলাম আমার জন্য একটা মেয়ে খুঁজে আনতে। সিঙ্গেল লাইফ বোরিং লাগছে। সোহম এত কাছে আসাতে ফুলের শরীর শিরশির করে উঠল। উপায়ন্তর না পেয়ে দূরত্ব স্বাভাবিক করার প্রয়াসে যতটা সম্ভব পিছিয়ে গিয়ে বাঁকা হয়ে গেল ফুল। এরই মাঝে খচ শব্দে সামনের দরজাটি খুলে যায়। দরজা খুলে সোহমকে ফুলের এতটা কাছে দেখে উদ্যান ঠান্ডা গলায় বলে ওঠে। দূরে সর। সোম নিজেও অপ্রস্তুত হয়ে যায়, দুপা পিছিয়ে গিয়ে বলে। তুমি কাজ শেষ করে নিচে এসো। কালারফুল, বাকি কথা সেখানে হবে। কথাটা বলে সোহম দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো। সে চলে যেতেই ফুল একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, কিন্তু তার এই স্বস্তি দীর্ঘদায়ী হলো না। উদ্যান একটানে তাকে রুমের ভেতর নিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ এরকম করাতে ট্রেতে থাকা কাপটা পড়ে যেতে নিলে, কিন্তু তার আগেই ফুল উদ্যানের থেকে হাত ছাড়িয়ে সেটা সামলে নেয়। সৌমের সাথে কি কথা হচ্ছিল? উদ্যানের প্রশ্নে ফুল চোখ তুলে উদ্যানের দিকে তাকায়। উদ্যানের গায়ে বাছব, কপালের ওপর ছড়িয়ে আছে, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। ফুলের নজর গিয়ে থামে উদ্যানের বুকের ওপর। উদ্যানের বুক জুড়ে পানির কণা লেপ্টে আছে। সেই সময়ের মাঝে ফুলের দৃষ্টি আটকে গেল একটা ক্ষতের উপর। ক্ষতটি পুরোপুরি দৃশ্যমান নয়, শুধু আংশিক অঙ্কটুকু দেখা যাচ্ছে। ফুলের দৃষ্টি অনুসরণ করে নিজের বুকের দিকে তাকায় উদ্যান। এক হাতে নিজের বাথটব ঠিকঠাক করে আর এক হাতে ফুলের হাত থেকে আইশটটা তুলে নেয় উদ্যান। সেটা একটা চুমুক দিয়ে বলে। দৃষ্টি সংযত কর, তোর চাহনি বড্ড বিরক্তিকর। পুরো আমিটাই যেখানে বিরক্তিকর, সেখানে বিয়ে করতে বাধ্য না করলেই তো পারতেন। কেন আমার জীবনটা ধ্বংস করতে উঠে পড়ে লেগেছেন? ফুল জানে উদ্যানের সম্মুখে এই সমস্ত কথা বলা দুঃসাহস মধ্যে পড়ে, তবুও মনের মাঝে কথাগুলো খচখচ করছে। শতবারণ করার পরেও মনটা মাঝে মাঝে সাহসী হয়ে উঠতে চায়। এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। তোকে আমি বিয়ে করেছি এই বাক্যটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না, ক্লিয়ার? উদ্যানের কথায় ফুল এবার সরাসরি উদ্যানের চোখের দিকে তাকায়। যে বাক্যটা শুনতেও খারাপ লাগে, সেই বাক্যটাই কেন বাস্তবায়িত করলেন? কারণ আমি জানি বাক্যটা শুনতে আমার যতটা না খারাপ লাগে তার চেয়ে শতগুণ বেশি তোর খারাপ লাগে। আর তোর এই খারাপ লাগাটাকেই আমাকে সন্তুষ্ট করে। তোর চোখে আমি আবেশের জন্য ভালো লাগা দেখেছিলাম। আবেশ থাকলে আমার সৃষ্টি করা ক্ষতের ওপর মলম লাগিয়ে দেবে, তোকে দিয়ে আমার কষ্টগুলো ভাগাভাগি করে নেবে। তোকে বিয়ে করার মাধ্যমে তোর ওপর সর্বোচ্চ অধিকার পাবে। তারপর সেই অধিকারের জেরে আমার থেকে তোকে প্রোটেক্ট করবে। এসব আমার অসন্তুষ্টির কারণ। আবেশের জন্য আমি পুরোপুরি স্যাটিসফাই হতে পারছিলাম না, তাই ব্যাপারটার রীতি ঘটানো জরুরি ছিল। আর আমি এও জানি তুই আমাকে ঘৃণা করিস, তাই তোকে বিয়ে করেও আমি স্যাটিসফাই হয়েছি।